আবিরের স্প্যারো, লেখনীতে সালমা চৌধুরী, পর্ব সংখ্যা 4। এই রুমে তুই কিভাবে থাকিস? কেন ভাইয়া? এত ছোট রুম, 10 মিনিটের মধ্যে একদম বন্ধ লাগছে আমার, থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। আবির এ ব্যাপারে আর কোনো কথা বাড়ালো না। কিছুক্ষণের মধ্যে চা নিয়ে এসেছে মেঘ। আবির চায়ের কাপ হাতে নিয়ে ভয়ে ভয়ে চুমুক দিল। এবার উল্টাপাল্টা কিছু ঘটেনি, চা সত্যি খুব ভালো হয়েছে। আবির দ্বিতীয়বার চায়ে চুমুক দিয়ে নরম স্বরে বলল, বাহ, খুব ভালো চা বানিয়েছিস। কোথায় ট্রেনিং নিয়েছিস? হ্যাঁ, ইউটিউবের মাম্মা আছে না, 1 সপ্তাহে ট্রেনিংয়ে চা বানানো শিখিয়ে দিয়েছে। তানভীর হেসে বলে, চা তো কিছুই না, বনু যে কত কিছু পারে তুমি কল্পনাও করতে পারবে না। রেসিপি দেখে তোমার জিভ দিয়ে পানি চলে আসবে নিশ্চিত। মেঘ বলে, থ্যাংক ইউ ভাইয়া, এত প্রশংসা করার মতো আমি কিছুই পারি না। তানভীর ফুল্ল গলায় বলে, কথা শেষ করেনি এখনো, শেষ করতে দে। বলো। শোনো ভাইয়া, রেসিপি সুন্দর দেখে আরও জিভে পানি চলে আসলো, কিন্তু চোখ কান বন্ধ করে খেতে বসে পড়বা। অমনি কারো সামনে বোনের প্রশংসায় পঞ্চমুখ করতেও যেও না, কারণ খাওয়া শুরু করলেই দেখবা পোলাওয়ে লবণ নেই, সবজি সিদ্ধ হয়েছে, আলু সিদ্ধ হয়নি, ডালে তেল কিংবা পেঁয়াজ দেওয়া হয়নি, মাংসে মশলা হয়নি। সো বি কেয়ারফুল। মেঘ অভিমানী কণ্ঠে উল্টায়। নীরবে ভেঙচি কাটলো। আবির মেঘকে দেখতেই মুসকি মুসকি হাসছে। আবিরের হাসি দেখে মেঘ খুব রাগ হলো, মনে মনে অপমান বোধ করলো। তানভীরের দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, তুমি কেমন ভাইয়া? হ্যাঁ, বাইরের মানুষের সামনে নিজের বোনকে অপমান করছো? তানভীর হেসে বলে, ভাইয়া বাইরের মানুষ হবে কেন, ভাইয়া আমাদের ঘরের মানুষ। মেঘ রাগে গজগজ করতে করতে বেরিয়ে যেতে লাগলো। দরজা পর্যন্ত গিয়ে আবারও থমকে দাঁড়ালো। পেছনে ফিরে তাকিয়ে নরম স্বরে বলল, আজ দুপুরে আমার দাওয়াত আছে, খুঁজো না আমাকে। কোথায় যাবি? বোনের বাসায়। কেন? বউ দেখতে আসবে। আবির চেঁচিয়ে উঠল, কাকে দেখতে আসবে? মেঘ বলে, আপনি চেনেন? আবির বলে, চিনবো না কেন? মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, বন্যার বোনকে ছেলেপক্ষ দেখতে আসবে। তানভীর তৎক্ষণাৎ বলল, যেতে হবে না তোর। কেন? একজনকে দেখতে আসলে অন্য কারোর মেয়েকে সেখানে থাকতে নেই, বিশেষ করে তোর মতো পেতনিকে তো অবশ্য নাই, কারণ ভালো মানুষের নজর সবসময় পেতনির দিকেই পড়ে। তোকে পছন্দ হয়ে গেলে কি হবে ভেবেছিস? মেঘ চোখ বাঁকিয়ে বলতে লাগলো, আমি অত শত বুঝি না, কতদিন বিয়ে খাই না, আমি যাবো মানে যাবই। তানভীর গম্ভীর কণ্ঠে বলল, না বললাম তো। তানভীর কিছু বলতে যাবে, তার মধ্যে আবির বলে উঠল, তানভীর, ওকে কিছু বলিস না, যেতে চাচ্ছে যাক। মেঘ সত্যব্যস্ত চোখ আবার আবিরের দিকে একবার তাকালো, চোখ আর ঠোঁটের চূড়ান্ত বিস্ময় ফুটে উঠল। তানভীর আবিরের দিকে তাকিয়েতেই আবির ওকে ইশারা করলো, সেটাও স্পষ্ট নজর পড়ল মেঘের, তবু কিছু বলল না। তানভীর সরল কণ্ঠে বলল, আচ্ছা যেতে চাচ্ছিস যা, কিন্তু সাবধান, আব্বুর সামনে আমাকে ফাঁসাবি না। মেঘ একগাল হেসে বলে, তোমার কথা মনে করছো, ভালো কথা মনে করেছো। আজ আব্বু আসুক, তোমার নামে বিচার হবে। কিসের বিচার? সেটা আব্বু এলেই বুঝতে পারবে। এখন চায়ের কাপ দাও। মেঘ হুলস্থুল বাঁধিয়ে দিল। তানভীর অকল কণ্ঠে বলল, চা শেষ হয়নি তো? আর খেতে হবে না তোমার, এই কাপগুলো আমার, তুমি ফেলে দিয়ে ভেঙে দিতে পারো, তাড়াতাড়ি দাও। তানভীর মজার ছলে বলল, এই কাপগুলো কি শ্বশুরবাড়ি নিয়ে যাবি? অবশ্যই নিয়ে যাব। সকাল বিকেল শ্বশুর শাশুড়িকে এই কাপে চা করে দিয়ে বলবো, এগুলো আমার বৃত্তির টাকায় কেনা। আর জামাইকে দিয়ে বলবো, জানো। তানভীর আর আবির এক নজরে দেখে বলল, সে কথা জামাইকে বলিস বনু। তানভীর মুখ থেকে কথা কেড়ে নিয়ে আবির বলল, শুনি কি বলবি? তৎক্ষণাৎ হুঁশে ফিরল মেঘ, সঙ্গে সঙ্গে নিজের মুখ চেপে বলল, বিড়বিড় করতে করতে লাগলো, সরি, মেহমানের সামনে মুখ ফসকে গেছে। মেঘ আবিরের হাত থেকে কাপ নিয়ে দ্রুত ছুটলো। আবির আবারও বলল, আস্তে যা, কাপ ভেঙে গেলে শাশুড়িকে চা দিবি কিভাবে? অপ্রত্যাশিত ঘটনায় মেঘ ভীষণ লজ্জা পেয়েছে। লজ্জায় মেঘের 2 গাল রক্তবর্ণ ধারণ করেছে। মনের ঘরে তুফান শুরু হয়েছে, বুক ধুকপুক করছে। মেঘ যেতেই তানভীর বলল, ভাইয়া, বোনের কথায় তুমি কিছু মনে করো না। কোন কথায়? তোমাকে বাইরের মানুষ বলল। এখানে ঘরের মানুষ হয়নি, তাই বাইরের মানুষ বলে খারাপ লাগার কোনো কারণই নেই। প্রথম দেখাতে তোর বোনকে ভালোবেসে জড়িয়ে ধরবো সেভাবে কোনো সম্পর্ক তো আমাদের মধ্যে নেই। সবচেয়ে বড় বিষয় হলো তোর বোন যে আমার সাথে ভালোভাবে কথা বলছে, এটাই অনেক। তারপরও বলতে কোনো কথা নেই। এখন শোন, আমি কি বলি? বলো। আবির কণ্ঠস্বর খাদে নামিয়ে
কোমর গলায় বলল, মেঘকে নিয়ে একটু বের হবে, ম্যানেজ করে দিস। তানভীর বিস্ময়ের চোখে চেয়ে বলল, আজকে? হ্যাঁ, আজ এলে আর আজই বের হতে চাচ্ছ? ও কি যাবে তোমার সাথে? আবির নরম স্বরে বলে, বনাদের বাসায় যাবে বললো না, আমি নিয়ে যাবো ওকে। রাজি না হলে তুই বলবি যেন আমার সঙ্গে বের হয়। আচ্ছা, চেষ্টা করে দেখতে পারি। আবির চোখ রাঙিয়ে তানভীরকে বলল, আমার চোখে রাঙিয়ে লাভ নেই। তোমাকে সেদিন বলেছিলাম বাসায় আসো, 2-3 দিনে মোটামুটি পরিচয় হলে সমস্যা হতো না, কিন্তু না, তোমার তো রাকিব ভাইয়ের বাসায় থাকতে হবে। এমন ভাব করছিস যেন তোর বোনকে ছাড়া আমি বাঁচবই না। তানভীর গালে হাত দিয়ে চোখ বড় বড় করে আবিরের দিকে তাকিয়ে বলল, আমার ধারণা তাই ছিল, তুমি ভুল ভাবতাম নাকি? আবির সঙ্গে সঙ্গে ঠোঁট উল্টালো, কাঁদো কাঁদো মুখে বলল, না, তুই একদম ঠিক ভাবছিস। তোর বোনকে ছাড়া আমি সত্যিই বাঁচবো না। তোর বোনকে না পেলে আমার সংসার আমার বর্ষে নেমে আসবে। আমার সন্তানেরা মায়ের অভাবে আধমরা হয়ে যাবে, আর আমি তো বউ ছাড়া কঙ্কাল হয়ে যাব। আবির একটু থমকালো, শ্বাস নিয়ে আবারও বলতে শুরু করলো, আমাকে দেখে কি মনে হয় তোর বোনের চিন্তায় চিন্তায় আমি অর্ধেক পাগল হয়ে গেছি? দিন রাত এক করে শুধু ভাবছি তোর বোন আমাকে রিজেক্ট করলে আমি কি করব? কি করবে? রাতের বাসে সরাসরি পাবনা চলে যাব, সেখানে সিট বুকিং করেই রেখেছি। ইদানিং চুল দাঁড়িয়েও কাটছি না, যেন পাগল পাগল লাগে। তানভীর হাসতে হাসতে প্রশ্ন করলো, বড় আব্বু জানে এসব? হাবভাব দেখে সন্দেহ করেছে অবশ্যই। সেদিন শুনলাম আম্মুকে বলতেছে, তোমার ছেলে কোনো পছন্দ থাকলে জানাতে বলো। কোনো মেয়ের জন্য নিজের জীবন চিন্তায় বরবাদ যেন না করে। দেবদাস হয়ে ঘুরে বেড়াচ্ছে, এইসব বাদ দিতে বলো। তানভীর হাসতে হাসতে এক পর্যায়ে বিছানায় শুয়ে পড়ল। আবির মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে মলিন কণ্ঠে বলল, পাগল ছাড়া দুনিয়া চলে না। সময় থাকতে বুঝলি না। দুপুরের পর মেঘ বের হলো, উদ্দেশ্য বন্যার বাসা। নিচে নামতে দেখলো আবির বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। খানিকটা দূরে তানভীর দাঁড়ানো। মেঘ মৃদু হেসে বলল, তোমরা কি কোথাও যাবে? তানভীর ধীরে সুস্থে জবাব দিল, আমি হাসপাতালে যাব। কেন? আমার বন্ধুর আব্বু অসুস্থ, দেখতে যাব। মেঘের ফর্সা আদর মলিন হয়ে এলো, নরম স্বরে বলল, কি হয়েছে আঙ্কেলের? আনসার। মেঘ কয়েক সেকেন্ডে নীরব থেকে কোমল গলায় বলল, আমাকে একটা রিক্সা ঠিক করে দাও। তানভীর চুপচাপ এগিয়ে এলো, মেঘের কাছাকাছি দাঁড়িয়ে বলল, দুপুরবেলা রিক্সা পাবো কোথায়? তুই চাইলে ভাইয়ার বাইকে যেতে পারিস। মেঘ ভুরু কুচকে চাইলো। তানভীরের ঠোঁট শুকনা, হাসি ফুটে উঠেছে। মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে আবিরের দিকে তাকালো। আবিরের জন্য বাইকটা ঠিকমতো দেখা যাচ্ছে না। মেঘ ঘাড় কাত করে বাইকটা দেখার চেষ্টা করলো। আবির সহসা বাইকের সামনে থেকে সরে দাঁড়ালো। নীল রঙের একটা বাইক, দেখতে শুনতে ভালোই। মেঘের বাইকের সম্পর্কে কোনো আইডিয়া নেই, কিন্তু এক দেখাতেই বাইকের নতুনত্ব স্পষ্ট বুঝতে পারছে। মেঘের ভাবমূর্তি অপরিবর্তিত। আবির তানভীর দুজনেই চোখে চোখ কথা বলছে। আবির কিংকর্ত বিমর, হাব ভাব এমন যেন কোনো কিছুই তার কোনো ভ্রুক্ষেপ নেই। মেঘ কয়েক মুহূর্ত বাইকটা পরখ করলো, আচমকা প্রশ্ন করলো, আপনার বাইক? হঠাৎ করে এমন প্রশ্নে আবির কিচ্ছিত থতমত খেলো। জবাবে বলল, মেঘ একটু চুপ থেকে আবারও প্রশ্ন করলো, দেখে নতুন মনে হচ্ছে, চালাতে পারেন তো ঠিকঠাক? আবির ফোঁস করে শ্বাস ছেড়ে ফেলল, কপালের ভাঁজ ফেলে ঈর্ষদ হাসল। মনে হচ্ছে ইন্টারভিউ দিতে বসেছি, প্রশ্ন কমন পড়লেও ভুলভ্রান্তি ঠিকমতো উত্তর দিতে পারছি না। আবিরের ঠোঁটের হাসি দেখে বিরক্ত হয়ে রুদ্র চোখে তাকে তপ্ত স্বরে বলল, ঠিকমতো চালাতে পারলে বলুন। আমি আবার আব্বু আম্মুর একমাত্র মেয়ে। আপনি অ্যাক্সিডেন্ট করে আমার হাত পা ভেঙে দিলে আব্বু আম্মু আমার চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাবে। আবির ঠোঁটের কোণে হাসি রেখে পরখ করলো, ব্যঙ্গ কণ্ঠে বিড়বিড় করলো, আপনি আবিরের একমাত্র বউ, আপনার কিছু হতে দিব না আমি। মেঘ স্পষ্ট চোখে তাকিয়ে প্রশ্ন করলো, কি বললেন? তোর কিছু হবে না, এই রিস্কটুকু আমি নিলাম। মেঘ তানভীরের দিকে তাকিয়ে আবারও প্রশ্ন করলো, আমি কি সত্যি ওনার সঙ্গে যাব? হ্যাঁ, ভাইয়া ভালো বাইক চালায়। তোর কিছু হবে না ইনশাল্লাহ। ঠিক আছে। আবির এবার সরাসরি তানভীরের দিকে তাকালো, নিঃশব্দে হাসলো কেবল। হাসির আড়ালে হলো দুজনের মধ্যকার কথোপকথন। দীর্ঘ সময়ের যুক্তিতর্কে আবিরকে জিতেতেই তার বহিঃপ্রকাশ ঘটেছে। বিপরীতে তানভীর মৃদু হাসলো। আবির বাইক স্টার্ট দিল, মেঘ উঠে বসলো, ঠিক আবিরের কাঁধে হাত রাখলো। আবির আর চোখে মেঘের দিকে তাকিয়ে ছোট্ট করে বলল, না ধরলে অ্যাক্সিডেন্ট হতে পারে। মেঘ আলগোছে বেঞ্চি কেটে 2 আঙ্গুল আবিরের শার্ট খামচে ধরলো। মেঘের এমন কাণ্ড দেখে আবির আর কথা বাড়ালো না। মেঘের স্বভাব খুব জেদি, এক কথায় অল্প পরিচয় আবিরের বাইক উঠেছে সেই অনেক।
আবির বেশি বাড়াবাড়ি না করে যে কোনো সময় বাইক থেকে নেমে যেতে পারে। বাইক কিছু দূর যেতেই অকুল কণ্ঠে বলল, বাইক থামান প্লিজ। আবির সঙ্গে সঙ্গে বাইক থামালো। রাজভরি কণ্ঠে বলল, কোনো সমস্যা? আমার ভয় লাগছে, আমার মনে হচ্ছে আপনি ভালোভাবে বাইক চালাতে পারেন না। থাক বাবা, আমি রিক্সাতেই চলে যাচ্ছি। আবির ভুরুকুচকে স্বাভাবিক কণ্ঠে বলল, নখ দিয়ে শার্ট খামচে ধরলে তুই তো বাঁচবি না, বরং আমার নতুন শার্টটা ছিঁড়বি। একটা অ্যাক্সিডেন্ট হলে তারপর বলবি আমি তোকে মেরে ফেলেছি। কথা বললে মানিস, ঠিকঠাক করে ধরে বস। মেঘ ভয়ে ভয়ে কাঁধ থেকে হাত রাখলো। ঢাকার মতো ব্যস্ত শহরে বাইক চালানো সত্যি রিস্ক। বড় বড় বাস, দ্রুতগতি সিএনজি, সাথে বাইকগুলো তো আতঙ্কের কারখানা। মেঘ এক হাতে আবিরের কাঁধকে শক্ত করে ধরে, অন্য হাতে পিঠের দিকে আবিরের শার্ট খামচে ধরে রাখলো। আবির বাইকের মিররের দিকে তাকিয়ে ঠোঁটে হালকা হাসি হেসে নিল। এবার চোখ বন্ধ করে মেঘ আতঙ্কে গলায় বলল, কেন? ভয় কম পাবি। মেয়ে কত শত না ভেবে আবিরের কথা মেনে নিল। আবিরও বাইক চালাতে মনোযোগ দিল। যেতে যেতে মেয়ে কখনো যে আবিরের গা ঘেঁষে বসেছে বুঝতেই পারেনি। প্রথমবার বাইকে ওঠার ভয়, সেই সাথে আবিরের গায়ের অজ্ঞান গন্ধ মেঘের মোহিত হলো। অদ্ভুত মোহে ডুবে গেল। মেঘের হৃৎপিণ্ড বেড়ে যাচ্ছে, মনের মধ্যে চাওয়া পাওয়া হাতুড়ির মতো পিটাচ্ছে। ভালো লাগাগুলো নিজের অজান্তে হেসে খেলে বেড়াচ্ছে। বন্যাদের বাসার গলির সামনে এসে আবির জিজ্ঞেস করলো, এই গলিতে যাবি? মেঘ চোখ খুলে নড়ে চড়ে বসলো, গোড় কাটিয়ে চোখ মেলল, কোমল গলায় বলল, হ্যাঁ। আর একটু সামনে থামাবেন প্লিজ। কেন? একজনের সাথে দেখা করব। কেন? সে হাসি মুখে বলল, আমার দুলাভাই। আবির বক্র দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলো, কোন দুলাভাই? তোর দুলাভাই? হ্যাঁ। আবির আর কথা বাড়ালো না। মেঘের দেখানো রাস্তায় যেতে যেতে একটা সিঙ্গারা দোকানের সামনে থামলো। মেঘ বাইক থেকে নেমে দোকানের দিকে গেল। হাতে থাকা একটা জুসের প্যাকেট টেবিলের ওপর রেখে মোলায়েম কণ্ঠে বলল, নেন দুলা ভাই, আপনার জন্য এনেছি। কেমন আছেন আপনি? আবির বাইক থেকে নামছে, তার তীক্ষ্ণ দৃষ্টি মেঘকে দেখছে। মেঘের কণ্ঠ শুনে এক বৃদ্ধ মুখ তুলে তাকালো। বয়স 60-এর কাছাকাছি, অর্ধেকের বেশি দাড়ি পেকে গেছে, চেহারা বার্ধক্যের ছাপ স্পষ্ট। মেঘ কিছু না বলে তাকে দুলাভাই বলে সম্বোধন করলো। আবির বিষময় চোখে চেয়ে আছে। বৃদ্ধা একগাল হেসে বললেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো শালি? আমি ভালো আছি, শুনলাম আপনার বউকে দেখতে আসবে আজ। বৃদ্ধা গর্জে উঠল, কি? কার এত বড় সাহস যে আমার বউরে দেখতে আইব? বৃদ্ধার এমন রূপ দেখে আবির হতভম্ব হয়ে রইল, চোখ বড় করে তাকিয়ে আছে। বৃদ্ধার নজর হঠাৎ আবিরের দিকে পড়ল, চোখের ইশারায় জানতে চাইল উনি কে। মেঘ মৃদু হেসে জবাব দিল, আমার ভাই। আপন ভাই? মেঘ উত্তর দেওয়ার আগে আবির নির্বিকার ভঙ্গিতে চেয়ে বলল, জি না, চাচাতো ভাই। হ্যালো, আমি মুখলিস মিয়া। বৃদ্ধা একগাল হেসে বললেন, আর আপনি? মুখলিস মিয়ার অ্যাটিটিউড দেখে আবির রীতিমতো অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। তবুও স্বাভাবিক কণ্ঠে বলল, আমি সাজ্জাদুল খান আবির। আবির? মুখলিস মিয়া খানিক বিরক্তি নিয়ে নামটা উচ্চারণ করলো। আবির তড়িৎ বেগে আওড়ালো, কোনো সমস্যা? একসময় আমার প্রেমিকার ভালোবাসার নাম ছিল আবির। তোমার নাম শুনে আমার পুরনো দিনের স্মৃতি মনে পড়ে গেল। আবির নিজেকে সংযত রেখে ধীর স্থির কণ্ঠে বলল, আপনার প্রেমিকা? তা আপনার প্রেমিকার সংখ্যা কত হবে? মেঘ মিটমিট করে হাসছে। মুখলিস মিয়া কিছুটা সময় নিয়ে ভাবে, তারপর উত্তর করে, আমি পুরুষ। প্রেমিকার অভাব আমার কোনো কালেই ছিল না, তাই অসংখ্য গুণে রাখবার দরকার নাই কখনো। সংখ্যা গুনবে তোমাদের মতো ছেলেরা, একবার ছ্যাঁকা খেয়ে হাল ছেড়ে দিবা। এই যেমন তুমি, দেখি বোঝা যায় প্রেমে বড়সড় ধোঁকা খাইছো। আবির থমথম খেয়ে বলল, একদমই না। আমার অভিজ্ঞতা চোখ তুমি ফাঁকি দিতে পারবা না। আমি হাসতে হাসতে বলল, দুলা ভাই, আপনি আবির ভাইয়ের কথা বাদ দেন। আপনার বর্তমান প্রেমিকার বিয়ে হয়ে গেলে আপনার কি হবে সেটাই ভাবেন। না, আমি ভাবতে পারতেছি না। তুমি বন্যারে বলো, আমাকে ছাড়া বাঁচবো না। আবির ঠোঁটে হাসি রেখে বলল, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, আজ আসি। মুখলিস মিয়া মেঘকে উদ্দেশ্য করে বলল, শোনো, আবির খুব ভালো ছেলে, অন্তত তোমার তানভীর ভাইয়ের মতো বজ্জাত না। আবির তৎক্ষণাৎ প্রশ্ন করলো, তানভীর আপনার সাথে কি করেছে? কি করেনি বলো? আমাকে যে দু চোখে সহ্য করতে পারে না, ওইটি। আমার শালিকে আমার সাথে কথা পর্যন্ত বলতে দেয় না, এলাকায় আমার নামে বদনাম ছড়ায়। তানভীরের হাবভাব দেখে মনে হয় আমি ওর বউ ভাগিয়ে এনে বিয়ে করে ফেলেছি। আবির কৌতূহলী চোখে তাকিয়ে বলে, তানভীর আপনাকে হিংসে করে? তা কি বলতে? কিন্তু
তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। আবির মেঘ মুখলিস মিয়া থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলো। আবিরের মাথায় তানভীরের চিন্তা। আচমকা মেঘ আকুল কণ্ঠে বলে, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? আবির নিচুপ কণ্ঠে বলল, বল। মেঘ সিরিয়াস ভঙ্গিতে জিজ্ঞেস করলো, আপনি কি সত্যি ছাকা খেয়েছেন? আবির সহসা থমকে দাঁড়ালো আর চোখে মেঘের দিকে তাকিয়ে কপাল গুটিয়ে গুরুগম্ভীর ভাব কণ্ঠে বলল, তোর কি তাই মনে হচ্ছে? মেঘ মোলেম কণ্ঠে বলতে লাগলো, আমি এত কিছু ভেবে দেখিনি, কিন্তু আপনার চাল চলন, তাছাড়াও মুখলেস দুলাভাই যা বলল, আপনাকে সন্দেহ হচ্ছে আমার। কারণ আমার স্মৃতিতে যে আবির ভাই ছিল, আমি আপনার সাথে তাকে কোনোভাবে খুঁজে পাচ্ছি না। আবির ভাইকে সবসময় পরিপাটি আর গোছানো দেখে এসেছি, তাই আপনাকে দেবদাস রূপটা খুব বেমানান লাগছে। বারবার শুধু মনে হচ্ছে ওই মানুষটাকে আমি চিনি না, কোনোদিনও দেখিনি। আবির মুচকে এসে বলল, তোর আমাকে এই মনে হচ্ছে? আর তোর কি আমাকে মনে আছে? মনে থাকবে না কেন? আমি এতটাও ভুলো মন না। ছোটবেলায় আপনি আমাকে পানিতে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলেন, এটা আমার এখনো মনে আছে। আবির নিজের মাথায় চাপড় মেরে উদাস ভঙ্গিতে বলল, হায় আল্লাহ, আমি কতবার বলবো, আমি তোকে ধাক্কা মারতে চাইনি, পা পিছলে পড়ে গিয়েছিলাম। ঠাক শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না, আপনার মাছের পিস অনেক বড়, যতই ঢাকেন না কেন ওইটা ঠিকই বেরিয়ে যায়। আমি কিভাবে বললে তুই বিশ্বাস করবি বল? সেটা বাদ দিলাম, আপনি একবার অঙ্কে 56 পেয়েছিলেন, বড় আব্বুর ভয়ে 5কে 7 বানিয়ে নিজেকে বাঁচিয়েছিলেন, অথচ আপনার মতো চালাক নয় বলে 42 পা খাতা সরিয়ে নিয়ে 1 ঘন্টা আব্বুর বকা খেয়েছিলাম। আপনি তখন আমায় দেখে খিলখিল করে হেসেছিলেন। আরো বলবো, সর্বনাশ, তুই তো দেখি সব মনে রেখেছিস, একটা কথাও ভুলিসনি একদম। এত সহজে সবকিছু ভুলে যাওয়ার মেয়ে তো আমি নই। ওই দিনের ঘটনা যখন মনে পড়ে রাগে আমার গা জ্বলে। আপনি একটা বেঈমান। সেই দিনের পর থেকে গণিত পরীক্ষায় কোনোদিন 80 নিচে পাইনি আমি। প্রতিবার খাতাটা হাতে নিয়ে পৈশাসিক আনন্দ পেয়েছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আপনাকে আমি কিছুই দেখাতে পারিনি। আবির মলিন কণ্ঠে বলল, আমি জীবনে আর কোনোদিন তোর সঙ্গে বেঈমানি করব না, প্রমিস। 1 ঘন্টা আব্বুর বকা শোনাতে পারবেন? আবির ঘাড় এলিয়ে সম্মতি দিয়ে বলল, 2 ঘন্টা শুনে প্রয়োজনে মায়েরও খাইয়ে নিব, কিন্তু তুই এসব কাহিনী ভুলে যা প্লিজ। ঠিক আছে, ভেবে দেখব। মেঘ আবিরের থেকে বিদায় নিয়ে বন্যাদের বাসায় গেল। যাওয়ার আগে আবারও বলে গেল, শতরাগ অভিমানের পরেও আমার ওই আবির ভাইকে পছন্দ। মনের ভুল হলেও এখনো আমি তাকে মিস করি। আবির অবাক চোখে তাকিয়ে তপ্তস্বরে নিঃশ্বাস ছাড়লো। মেঘ কিছু না বলে অনেক কিছু বলে দিয়েছে। মেঘের মনে আবিরের জন্য অনুভূতি আছে ভেবে আবিরের 2 চোখ ছলছল করে উঠল। হৃদয়ের তোলা অনুভূতিরা এক নতুন মাত্রা পেয়েছে। বুকের বাম পাশে প্রকোষ্ঠে হাত রেখে আবির উষ্ণ স্বরে বলল, আমি তোর ভাবনায় এলোমেলো সকাল হব, জানালার ধারে নিঃশব্দ রজনীতে অচেনা হওয়ার মতোই তোকে ছুঁয়ে যাব। তোর হাসি নিঃশব্দে হৃদয় ভাঙা সুর খুঁজে নিব। আমি তোর গুছিয়ে রাখা ডায়েরির শেষ পৃষ্ঠার সমাপ্তি হব। সূর্যের আলোর আভা পশ্চিম আকাশে রাঙিয়ে রেখেছে। প্রকৃতির স্নিগ্ধ রূপকথার ছবির মতোই লাগছে। ধীরে ধীরে আলো ম্লান হয়ে যাচ্ছে। চারপাশে এক অদ্ভুত শান্তির দেখা মিলছে। পাখিরা দিনের ক্লান্তি ছেড়ে দল বেঁধে বাসায় ফিরছে। মেঘার কন্যা ছাদের কার্নিশে দাঁড়িয়ে গল্প করছে। মেহমান চলে গেছে অনেকক্ষণ হলো, কিন্তু ওদের গল্প যেন শেষই হচ্ছে না। কথার ফাঁকে হঠাৎ অপরিচিত এক নাম্বার থেকে কল আসতে লাগলো। মেঘ একবার দেখে ফোন রেখে দিল। দ্বিতীয়বার কল আসে রিসিভ করলো। ওই পাশ থেকে আবির জানতে চাইলো, আড্ডা শেষ হয়েছে? কে? আবার কে? ঠোঁট বেঁকিয়ে হেসে মেঘ বলল, ও আপনি? আমি কি এখন নিচে আসবো? আসতে হবে না, আমি চলে যেতে পারবো। এখানে তো এরকম হতো, আমি একা চলে যেতে পারবো। তুই কি পারবি কি পারবি না সেটা আমি জানতে চাই না, শুধু জিজ্ঞেস করেছি এখন আসবো নাকি পরে। মেঘদাতে দাঁত পিষে বন্যার দিকে চাইলো। মনে মনে বিড়বিড় করলো, এই অধিকার আসে কোথা থেকে? কি হলো? আবিরের প্রশ্নে নড়ে উঠল মেঘ। মেঘে চাপা স্বরে বলে উঠল, আসুন। কিন্তু কতক্ষণ লাগবে? কাছাকাছি আছি, 2-4 মিনিট তো লাগবেই। আচ্ছা। মেঘ কল কাটতেই বন্যা প্রশ্ন করলো, কাকে আসতে বলছিস? মেঘ অনচ্ছ হেসে বলল, আছে স্পেশাল কেউ। এটা তোর ভাই হতে পারে না। তানভীর ভাইয়াকে তুই আপনি করে বলবি না। কে উনি?
সত্যি করে বল, নয়তো তানভীর ভাইকে আমি সব বলে দিব। অবশ্যই, এখনই কল দিয়ে বল আমি কারোর সাথে পালিয়ে যাচ্ছি, তারপর ভাইয়ার রিয়াকশন দেখবি। মেঘের এমন ভাবভঙ্গি দেখে বন্যার সন্দেহ বাড়লো। খুব করে মেঘের হাতটা চেপে ধরে বলল, তোকে আমি একা ছাড়বো না। মেঘ মুচকি এসে বলল, সে আমার পথে বসে আছে, ছেড়ে দে বান্ধবী। তুই আমার হাত ধরতে পারলেও মনে জায়গা পাবি না, এই মন শুধু তার। মেঘ বাড়াবাড়ি করিস না। মেঘ এক প্রকার যুদ্ধ করে বন্যা থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। এক ছুটে ছাদের দরজার কাছে গিয়ে বলল, আমি চলে যাচ্ছি বান্ধবী, তুই ভালো থাকিস। বন্যা মেঘের পেছন পেছন ছুটছে। মেঘ সবার সাথে বিদায় নিয়ে দৌড়ে বেরিয়ে গেল। বন্যা হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। কোনো রকমে বাড়ির বাইরে বেরিয়ে এলো, কিন্তু ততক্ষণে মেঘ নিরুদ্দেশ হয়ে গেছে। মেঘকে ছুটতে দেখে আবির বাইকের ব্রেক কষল। গম্ভীর কণ্ঠে শুধালো, এভাবে ছুটছিস কেন? কেউ কিছু বলেছে? মেঘে থেমে হাঁপাতে লাগলো। হাঁপাতে হাঁপাতে বলল, বন্যার সাথে কিঞ্চিত দুষ্টুমি করেছি, ও কিছু বোঝার আগে পালিয়ে এসেছি। আবিরের মাথায় হেলমেট, চোখ দুটো গভীর, ঘন কালো, একজোড়া ফ্রম স্থির। মেঘে একের পর এক ভারী নিঃশ্বাসগুলো গুনছে। নাকের ডগায় বিন্দু বিন্দু ঘামের রেখা ফুটে উঠেছে। আবিরের খুব ইচ্ছে করছে সেই দানাযুক্ত ঘামগুলো মুছে দিতে। আনমনে হাত বাড়ালো। ততক্ষণে মনে পড়লো কিছু, হাত সরিয়ে নিল। আবিরের দু চোখের পাতা এক অদ্ভুত রহস্য লুকিয়ে আছে। মেঘ বেকুল কণ্ঠে আওড়ালো, এভাবে তাকিয়ে আছেন কেন? আবির প্রত্যুত্তর করলো না। মেঘ উত্তর শোনার জন্য আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। আবির মেঘের চোখে চোখ রেখে হেলমেট খুললো। অমনি মেঘের দু চোখ প্রশস্ত হলো। বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠলো। মেঘের ঠোঁট কাঁপছে। দু চোখের দৃষ্টি বারবার সরাতে চাইলেও কোনোভাবে তাতে নিয়ন্ত্রণ আনতে পারছে না। আবির স্টাইল করে চুল কাটিয়েছে, দাড়িগুলো ছোট করেছে, পাগল পাগল লুকের বদলে এবার নায়ক নায়ক লুক করে এসেছে। মেঘ মুগ্ধ চোখে আবিরের দিকে চেয়ে রয়েছে। মনের ভেতর বসন্তের পাখিরা ব্যাকুল হয়ে উঠেছে। মেঘ লাজুক ঠোঁটে সহসা আগলা হয়ে এলো। মেঘ মনে মনে বিড়বিড় করলো, শ্যামবর্ণের কোন রূপ একতলাপন্ন হতে পারে? ছন্ন ছাড়া মন ভীষণভাবে ছটফট করছে। আবিরের চোখে না থাকা কথাগুলোর দৃশ্য টান মেঘকে আটকে দিচ্ছে। আবিরের চোখে এক অদ্ভুত শান্তি, অথচ সেই শান্তির আড়ালে চাপা লোক লুকিয়ে আছে মনের গহীনে। আবির আচমকা ভুরু নাচিয়ে প্রশ্ন করলো, এখন তুই এইভাবে তাকিয়ে আছিস কেন? আমার কি লজ্জা লাগে না? মেঘ হুঁশ ফিরল। ক্ষণিকের জন্য অস্বস্তি হলো তারও। না চাইতেও টেনে হিঁচড়ে দৃষ্টি নামিয়ে নিল। আবির এখনো দুর্বৃত্ত দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ লাজুক চোখ ফিরে তাকালো। আবিরের আবেশিত চোখের চাহনিতে লাজুকতার ন্যায় নুয়ে গেল। কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল, আপনি কি আমাকে হিপনোটাইটিস করার চেষ্টা করছেন? আবিরের নেশা ভরা চাহনি এখন অপরিবর্তিত। শীতল কণ্ঠে বলল, তোকে হিপনোটাইটিস করার কোনো লাভ হবে না। সে তো আপনিও ভালো জানেন। আবির ক্ষীণ হেসে বলল, যদি পারতাম তাহলে সত্যি সত্যি করে ফেলতাম। কেন? তোর মনে আমাকে নিয়ে যত দুশ্চিন্তা আছে সবগুলো দূর করে দিতাম। মেঘ আর চোখে তাকালো, কিছু বলল না। আবিরের মনে মনে বলল, আর কিছু পারি বা না পারি, তোকে আমার মায়াজালে জড়িয়ে নিতাম। তোর মনে সবগুলো জুড়ে নিজের দখলদারি করে নিতাম। তোর বাবাকে শ্বশুর বানিয়ে তোকে আমার বউ বানিয়ে নিতাম। মেঘ আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, ওহে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে। আজ একটু দেরি করে গেলে কি হবে? ভাইয়া বকা দিবে। সন্ধ্যার পর বাইরে বের হওয়া আব্বু বা ভাইয়া কেউ পছন্দ করে না। এটা মজার বিষয় বলবো? আবির মেঘের দিকে নির্বাক চোখে তাকিয়ে বলল, একটা কেন, হাজারটা বল। তোর সহস্র কোটি কথাও আমার কাছে কম মনে হবে। মেঘের বক্ষস্থল জোরালো হলো। আবিরের চোখে চোখ রেখে তার পক্ষে সম্ভব হচ্ছে না। বুক ফুলিয়ে শ্বাস ছেড়ে মেঘ বলল, ভুলে গেছি। আবির আলগোছে কপাল গুটিয়ে বলল, যে কোনো দিন আমাকেও ভুলে যাবি। যেভাবে কি আপনি করিস। চলুন, যেতে হবে। আবির বাইক স্টার্ট দিল। মেঘ পেছনে বসা। মেঘের কোমল মন অশান্ত হয়ে উঠেছে। কয়েক ঘন্টার সাক্ষাৎ আবিরের সাথে সম্পর্কে টানাপোড়েন শুরু হয়ে গেছে। অস্থির ঢেউ অচরে বুকে পড়ছে। এটা কি ভাই বোনের বন্ধন, নাকি অন্য কোনো সম্পর্কের জন্ম নিচ্ছে? মেঘ তৎক্ষণাৎ নিজের মাথায় গাড্ডা দিল। নিজেকে ধমক দিয়ে বলল, কি সব ভাবছিস তুই? আবির হঠাৎ ডাকে, মেঘ। জি। ঝালমুড়ি খাবি? মেঘ সঙ্গে সঙ্গে বলল, কোথায়? তুই বলে টিএসসিতে যাব। এখন? আবির শান্ত গলায় বলল,
আবু বকা দিবে, সেটা আমি বুঝবো। তোকে কেউ কিছু বললে তো না বললেই তো হলো। আমি যাব। আমার খুব ইচ্ছে ছিল সন্ধ্যাবেলা টিএসসিতে ঘোরা, মেলায় যাওয়া, রাতের রাস্তায় বাইকে ঘোরা। অবশেষে আমার ইচ্ছে পূরণ হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আবির হাসি মুখে মলিন হলো, ঠান্ডা কণ্ঠে বলল, সরি। মেঘ আস্তে কণ্ঠে আওড়ালো, কেন? আবির উত্তর দিল না। মেঘ আরো জোর করলো না। আবির মানুষটা কেমন যেন, কথা বলতে দ্বিধাবোধ করে, অনেক কিছু বলতে চায় কিন্তু বলতে পারে না। চোখের দিকে তাকিয়ে শত কথা বলে নেয়, অথচ কিছু জিজ্ঞেস করলে ইগনোর করে। আবির ভাই তো আগে এমন ছিল না। এমন সময় ছিল যে আবির সর্বক্ষণ খুনসুটিতেই লেগে থাকতো, অথচ এখন দুজনের দূরত্ব রেখে কথা বলে। একটা ফুচকার দোকান দেখে মেঘ বলল, জানেন এই দোকানের ফুচকা খুব ভালো। তাই? ফুচকা খাবি? আপনি বাইক থামালে খাবো। আবির ফুচকার দোকানের সামনে বাইক থামালো। মেঘ বাইক থেকে নেমে সাইডে গিয়ে দাঁড়ালো। আবির বাইক থেকে নেমে হেলমেট খুলে দূরে গিয়ে রাকিব দৌড়ে এসে আবিরকে জাপটে ধরলো। আকস্মিক ঘটনায় কিছুটা নড়ে উঠল আবির। রাকিব ঠাট্টা স্বরে বলল, কিরে বন্ধু, এই জীবনে তো কেউ ফুচকার দোকানে দেখিনি, তা হঠাৎ এখানে কেন? সে আসবে নাকি? আবির চোখের ইশারা দিতে রাকিবের চোখ গেল মেঘের দিকে, সঙ্গে সঙ্গে আবিরের থেকে কিছুটা দূরে সরে দাঁড়ালো। রাকিব হাসি মুখে জিজ্ঞেস করলো, কেমন আছো ভা? সরি আপু। মেঘ আবিরের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো। আমি রাকিবুল ইসলাম, রাকিব, তোমার আবির ভাইয়ের বেস্ট ফ্রেন্ড। তুমি মেঘ, তাই না? মেঘ নরম স্বরে বলল, জি। ফুচকা খেতে এসেছো? আবারও প্রশ্ন করলো রাকিব। মেঘ পুনরায় ছোট করে উত্তর দিল, জি। আবির এবার হাসি মুখে বলল, রাকিব এবার হাসি মুখে বলল, আজ আমার পক্ষ থেকে তোমার জন্য ফুচকা টিট, আনলিমিটেড ফুচকা খেতে পারো। মেঘ কিছু বলার আগে আবির রাগান্বিত কণ্ঠে বলল, তোকে টিট দিতে হবে না, আনলিমিটেড ফুচকা খাওয়ানোর ক্ষমতা আমার আছে। রাকিব সশব্দে হেসে বলল, আরে বন্ধু, রাগ করিস কেন? তুই তো খাওয়াবি। এইটুকু বলতেই আবির রাকিবের মুখ চেপে ধরে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, নিজের কাজে যা, আমারটা আমাকে বুঝে নিতে দে।